নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প ভাতের গল্প। তাহলে শুরু করি গল্প ভাতের গল্প। 4টে ট্রেন ধরবে বলে দ্রুত পা চালাচ্ছিল অচিরণ বিবি। কদিন জ্বরে ভুগে আজই প্রথম কাজে বেরিয়েছে। নিজের হাত পা মাথা এখনও নিজের বশে নেই। সারাদিনের ক্লান্তি কামড়ে ধরছে শরীর। ঠিকমতো গাড়ি পেলে ঘরে পৌঁছতে এখনও ঘন্টা দেড়েক। গাড়ি যদি লেট করলো তো আলে নামার আগেই আঁধার নেমে যাবে। কার্তিকের শেষ। এমনিতেই বেলা এখন ফুরোয় তাড়াতাড়ি। বিকেল ফোটার আগেই রোদ গলতে শুরু করে। গলে গলে কখন যে মিশে যায় কাঁচা অন্ধকারের গায়ে। প্ল্যাটফর্মে উঠে অচিরণ দম নিয়ে নিল খানিক। ট্রেন আসতে দেরি আছে। ঘরমুখো মানুষের ক্লান্ত নিঃশ্বাস আর গাদা গাদা ঝুড়ি বস্তায় হাঁসফাঁস করছে গোটা চত্বর। এত মানুষও রোজ শহরে আসে। পেটের তাড়া খেয়ে আশেপাশের গাঁগঞ্জ থেকে প্রতিদিন পালে পালে ছুটে আসছে মানুষ, মেয়ে পুরুষ শিশু বুড়ো। সেই কোন সাত সকালে ঝাঁক বেঁধে বেরিয়ে পড়ে সব। তারপর হাঁস মুরগির মতো কামরা বোঝাই হয়ে নাগরিক স্টেশনগুলিতে ছিটকে ছিটকে পড়া। যাদবপুর, ঢাকুরিয়া, বালিগঞ্জ, পার্ক সার্কাস, শহরতলির ট্রেনগুলো অভাবী মানুষদের ভিড়ে সর্বসময় থই থই। টুকুনখানিক ফাঁকা জায়গা খুঁজে অচিরণ হাঁটু মুড়ে বসল। আধ ভেজা পুঁটলিখানা কোল থেকে নামিয়ে রাখল পাশে। কদিন ধরেই শরীরের মতিগতি মোটে ভালো ঠেকছিল না। বুধবার ঘরে ফেরার পর দামাল জ্বরটা এসে একেবারে আছড়ে ফেলল তাকে। প্রথম 2 দিন হুঁশই ছিল না কোনো। দেহ জুড়ে নিদারুণ ব্যথা, মাথা ঘুরে চরকির মতো। কাজে যাবে কি? ঘর থেকে দালানে যাওয়ারও ক্ষমতাটুকু নেই। শাকিল আর ঝিম আর দয়ার প্রাণ, সেই 5-5টা দিন সামলে দিয়েছে অচিরণের 4 বাড়ির কাজ। বলেছে, ঠেকা তো আমি দিয়েই দিতেছি, তুই আর 2 দিন গড়িয়ে নে না কেন? অচিরণের মন চায়নি। নিজের খাটনি খেটে পরের কাজও সামাল দেওয়া 4টিখানি কথা। তার উপর 5 দিন ধরে মাকে শোয়া দেখে মেয়েটারও যে কী রাগ। ভাবতে গিয়ে অচিরণের ঠোঁটের ফাঁকে আপনা আপনি হাসির ঝিলিক। মেয়ে খালি ঘোরে ফেরে আর ধাক্কায় মাকে। ও মা, উঠবি নি তুই? আজও কাজে যাবি নি? প্রথম 2 দিন মায়ের অসুখ দেখে বেজায় ঘাবড়েছিল মেয়ে। মাকে ওভাবে চোখ উল্টে পড়তে আগে তো কখনো দেখেনি। নিজেই দৌড়ে গিয়ে ঝিমা খালাদের খবর দেয়। এঁটুলির মতো 2-2 দিন মায়ের গায়ে গায়ে সেঁটে থাকে। শেষে 3 দিনের দিন পড়শিদের মেয়ে বউরা যখন বেরিয়ে যাচ্ছে কাজে, তখন ভেঙে পড়ে দুম করে। রাত শেষে ঝিমঝিম ঘোরের ভেতর সব কিছুই টের পাচ্ছিল অচিরণ বিবি। হানিফ মকবুলদের ঘরে মোরগ ডাকল প্রথমে, তারপরে কাক, তারপর একসময় ঝাঁপের এপার থেকে মেয়ে বউদের কলকলানিও শুনল সে। শুধু টের পায়নি, মেয়েটাও কখন জেগে উঠেছে। অন্যদিন এ সময় নেতার মতো পড়ে থাকে কাঁথায়। বন্ধ চোখে গায়ের ওপর কচি হাতের ছোঁয়া পেয়েছিল অচিরণ। ওঠ মা, ওঠ, ট্রেন বেরিয়ে যাবে যে, কাজে যাবি নি? অচিরণের 2 চোখ তখনও ভারী হয়ে আছে। চেষ্টা করেও অবশ চোখ খুলতে পারছিল না অচিরণ। মেয়ে আরও জোরে ঠেলা দিল তাকে। ওঠ না রে মা, খিদে লেগেছে যে। অচিরণ জড়ানো স্বরে বলল, কৌটোতে মুড়ি আছে, খেয়ে নেগে। শুনে মেয়ের সে কি রাগ। বারবার ঠেলে মাকে আর সরু গলায় কাঁদে। আজও তাইলে তুই কাজে যাবি নি? আজও ভাত খাওয়া হবে নি গো? শাকিলার সেই তীক্ষ্ণ কান্না নতুন করে ধাক্কা মারল অচিরণের বুকে। ঠোঁটের হাসি ঠোঁটেই মিলল। শাকিলার বাপ যখন অচিরণকে তালাক দেয়, মেয়েটা তখন এতটুকুন।
হাঁটতে সবে শিখেছে কি শেখেনি। তেল কালো মুখে ফোলা ফোলা গাল, এক মাথা গুঁড়ি গুঁড়ি চুল, কথায় কথায় হেসে ওঠে কলকল করে। অমন ফুলের মতো মেয়েটাকে ফেলেও কেমন চলে গেল মানুষটা। পুরুষ মানুষের বুকের খাঁচায় মন বলে কিছু থাকে না, দেহ, সবটাই দেহ। নতুন বিবি অচিরণ বাসি হতেই অন্য দেহ টানল লোকটাকে। মাগালতলার ডগডগে ছুরিটার সঙ্গে গফুরের আশনাই হলো। তাই নিয়ে সংসারে দিন ঝগড়া, দিন খিটিমিটি। শেষমেশ সেই ছুরিটাকে নিয়েই ক্যানিংয়ে গিয়ে ঘর বাঁধল গফুর। চাষবাসের দিনমজুরি ছেড়ে লঞ্চের খালাসি হলো। তা সেও তো প্রায় 4 বছর আগের কথা। শোনা যায় এখন নাকি আর এক ছুরির বসে মজেছে। তা মজুক, অচিরণের আর মাথা ব্যথা নেই কোনো। মাঝে মাঝে কেন যে শুধু বুকটা এমন হু হু করে তার। যুবতীর শরীর রাত বিরেতে ডুকরে ডুকরে কাঁদে। কান্না ফুরোলে রাগ আসে, রাগ ফুরোলে ঘৃণা। গোটা পুরুষ জাতটাকেই এখন ঘৃণা করে অচিরণ। শাকিলাকে বুকে চেপে নতুন করে বাঁচার ইচ্ছে খোঁজে। হাজার কান্না, বিবাদ, সালিশির পর মোড়ল মুরব্বীদের রায় মতো গফুর ভিটেটুকু ছেড়ে দিয়ে গেছে অচিরণকে। ভিটে বলতে ভাঙা ফাটা টুকরো একচালা ঘর। একে যদি দেনমোহর বলো তো দেনমোহর, ভিক্ষে বলো তো ভিক্ষে। এক ফালি ওই ভিটে আর এক রত্তি ওই মেয়ে নিয়েই এখন দিন গুজরান অচিরণের। গায়ের আরও অনেক মেয়ে বউয়ের মতো কাক ডাকা ভরে বেরিয়ে পড়ে ঘর থেকে। মাইল দেড়েক রাস্তা ভাঙলে তবে ঘুটিয়ারি শরীফ স্টেশন। সেখান থেকে ট্রেনে যাদবপুর। তারপর বাবুদের বাড়ির কাজ সেরে ঘরে ফিরতে সেই সন্ধে। অচিরণ কাজে বেরিয়ে গেলে শাকিলাও বেরিয়ে পড়ে ঘর ছেড়ে। সারাটা দিন একা একা ঘাস ফড়িংয়ের মতো এদিক সেদিক নেচে বেড়ায়। এর সঙ্গে ভাব করে তো ওর সঙ্গে খুনসুটি। নিজেই নিজেকে স্নান করায়, ঘুম পাড়ায়, খেতে দেয়। ঘরে যদি তেল থাকলো তো ঢুক করে মাথায় ঢেলে নিল সবটুকু, না হলে রুক্ষ চুল উঠছে সর্বসময়। পুকুরে ডুবটা দিয়েই উঠে পড়ে লাফ মেরে, গায়ে হাতে পায়ে ময়লা বসে। খুব যদি বকলো মা তবে সেদিন গা ডলবে। দুপুরে দুগাল পান্তা গিলে কোনো দিন বা দাওয়ায় ঘুমিয়ে পড়ল, না হলে সারাটা দিন চরকিবাজি টই টই। ছেলে ছাওয়ালদের সঙ্গে বেলাভর হুটোপুটি। শেষে সূর্য যখন হেলে পড়ে বাঁধের গায়ে, রোদ ঝিমোতে শুরু করে, তখন সঙ্গী ছেড়ে শাকিলা একা হাঁটতে থাকে আলপথ ধরে। 1/2 মাইলটা হেঁটে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে শিরিষতলায়। জলকাদা তেমন না থাকলে বাঁধের পথ ধরে বড় একটা ফেরে না অচিরণ। বাদা ধরে এলেই তাড়াতাড়ি হয়। দূর থেকে রোজই মেয়েকে দেখতে পায় সে। ছোট্ট শরীর নিথর দাঁড়িয়ে তার পথ চেয়ে। যত এগোয় স্পষ্ট হয় কচি অবয়ব। কাছে পৌঁছলে শাকিলা দৌড়ে এসে জাপটে ধরে তাকে। হাতে ধরা পুটলিটার গায়ে জল জল চোখে হাত বোলায়। হাই মা, আজ শুধু ডাল এনেছিস, মাছ নেই? কোনো দিন বা পুটলি ছুঁয়ে উল্লাসে লাফায়। ও বাবা, আজ আবার গোস্ত আছে নাকি গো? বাবুদের বাড়ি থেকে যেদিন যেমন পায় মেয়ের জন্য বেঁধে আনে অচিরণ। 2 মুঠো ভাত, ডাল, রুটি, তরকারি, 1/2 টুকরো মাছ, কালে ভদ্রে মাংস। নিজের ঘরের মোটা চালের ভাত পছন্দ নয় মেয়ের। বাবুদের হাঁড়ির ভাতে কী যে আলাদা স্বাদ পায় সে। মেয়ের কথা ভাবতে গিয়ে আবার পেট কাঁপিয়ে হাসি এলো অচিরণের। আনমনে মুখে আঁচল চাপল সে। শুধু ভাত কেন, বাবুদের ঘরের বিষেও অরুচি নেই শাকিলার। একবার পেটের ব্যামো হতে কাজের বাড়ির বৌদি 1 শিশি কালমেঘ দিয়েছিল অচিরণকে। মায়ের আঁচলে সবজে কালো শিশি দেখে মেয়ের সে কি নাচানাচি। ও মা, ওর মধ্যে কি আছে, আমার একটু দে না। ওষুধ আছে বাপধন, এ তুই খেতে পারবি না। খুব পারবো, দে না তুই। তা দিয়েছিল অচিরণ।
ছিপিতে করে এই একটুখানি খেয়ে দেখুক, একবার গালে গেলে আর ফিরে চাইবে না। হায় আল্লাহ! পরদিন ফিরে দেখে তেতোর তেতো ওষুধ গিলে বসে আছে মেয়ে, শিশি প্রায় খালি। মাকে দেখে খালি শিশি হাতে মেয়ের সে কি নাচ, খেয়েই এনেছি খেয়েই এনেছি। অচিরন তো ভয়ে সারা, একেবারে অতটা ওষুধ খেয়ে নিল, না জানি কি হয়। ও মা, অতখানি কটকটে তেতো বিষ দিব্যি হজম করে নিল মেয়ে। সেই থেকে আর ওষুধ বিশুধ ঘরে আনলে মেয়ের ধারে কাছে রাখে না অচিরন। ভাবতে ভাবতে নিজের ভাবনায় নিজেই হেসে মরছে অচিরন, হেসেই চলেছে। খেয়ালও নেই 4টের গাড়ির সময় পেরিয়ে গেছে কখন। স্টেশন চত্বর উপচে পড়েছে মানুষে। শাকিলার ঝিমার ডাকে হঠাৎই হুঁশ ফিরেছে তার। কিরে, খুব যে দেখি নিশ্চিন্তে বসে আছিস, গাড়ি বন্ধ হয়ে গেছে সে খেয়াল আছে? অচিরন ধরফর করে উঠে দাঁড়ালো। কেন, কি হলো গাড়ির? শিয়ালদায় গণ্ডগোল, মারপিট নিয়ে গেছে বাবুদের, এখন সেখান থেকে কোনো ট্রেন ছাড়বে নি। কী করে জানলি? মরণ, কান কোথায় আছে তোর? ব্যাময় পরে কানটাও খোয়ালি নাকি? কেন? ওই তো মাইকে আবার বলতেছে, শোন কান পেতে শোন। অসংখ্য মানুষের ক্ষোভে বিক্ষোভে চিৎকারে হাহাকারে একটা কথাও ভালো মতন বোঝা যায় না। অচিরন শুধু দেখল এলোপাথারি ছোটাছুটি শুরু করেছে মানুষজন, বৃথা উত্তেজনায় ছটফট করে মরছে। নিভতে নিভতে দিনের আলোও নিভে গেল এক সময়। কার্তিকের বাতাস শিরশির বইতে শুরু করল। অচিরনের হৃৎপিণ্ডটা কাটা মুরগির মতো লাফাচ্ছিল। বুকের কাছে ধরা পুঁটলি ভিজে উঠছে ক্রমশ। ভাতের রসে বুক ভিজে গেল। শাকিলা এতক্ষণে শিরিষতলায় এসে গেছে। কদিন ঠিকমতো ভাত জোটেনি মেয়েটার। অচিরনের ননদ যা এক আধবেলা ডেকে খাইয়েছিল মেয়েকে, তাতেও মেয়ের শুকনো মুখে হাসি ফোটে কই। অচিরন ননদের হাত আঁকড়ে ধরল। কি হবে এখন? শাকিলা যে বড় কানবে গো। ননদের কপালেও দানা দানা ঘাম জমেছে। অনেকে বাসের জন্য হেঁটে যেতেছে, গড়ে থেকে কেনিংয়ের বাস ধরবে। আমরাও যাই চলো। এখান থেকে বাসে গড়ে, গড়ে থেকে ফের বাস। অত পয়সা আছে কাছে? সে নয়, কাজের বাড়ির থেকে চেয়ে আনি। তারপর এই শরীরে অত দূর বাসে যেতে পারবি? খুব পারবো। অচিরন ঢোক গিলছে। দুপুরে এক কাজের বাড়িতে খান 2 আটার রুটি খেয়েছিল। টক ঢেকুর চলকে উঠছে গলায়। শাকিলা একা দেরে থাকবে গো দিদি, ঘরে যাবে না। অচিরনের ননদের কপালে ভাঁজ। তুই কি ভাবিস বাসে গেলি পর এখনই পৌঁছবি? সব পথই দূর পথ। ঠিকই, সব পথই দূর পথ। অচিরন কেঁপে উঠল। আবার জ্বর আসছে তার। জ্বর থেকে তুলে আনা শরীর আবার জ্বরের হাতেই ছেড়ে দিল অচিরন। প্রকাণ্ড শিরীষ গাছের চতুর্দিকে বাদার পর বাদা জুড়ে শুধু ধান গাছ আর ধান গাছ। মহাজনের জমি, বড়লোকের জমি, গরিবের জমি, ভাগের জমি, ভাগ চাষের জমি। হেমন্তের সোনালি ফসল পেকে উঠেছে। শাকিলার মাথা পেরিয়ে পাঁচিলের মতো দাঁড়িয়ে ধান গাছ। তাদের টপকে শাকিলা দূরের কিছুই দেখতে পাচ্ছিল না। শিরীষতলার উঁচু ঢিবিটায় উঠে দাঁড়ালো, তাও দৃষ্টি পথ পায় না। অন্যদিন এ সময় ট্রেনের ভোঁ কানে আসে মাঝে মাঝেই। এই বুঝি ক্যানিং লোকাল ঘুটিয়ারি ছাড়ল, এই বুঝি শিয়ালদার গাড়ি এসে পৌঁছল স্টেশনে। না, আজ কোনো সারা শব্দ নেই তাদের। ধান গাছের সরসর ছাড়া আর কোনো আওয়াজ কানে আসছে না। এত নিঝুম চারিদিক, এত উদাসীন। শাকিলার পেটের ভেতরে এক অশান্ত খিদে ঝমঝম করে বেজে উঠল। কনকনে বাতাস কোঁকড়ে দিল কচি শরীর। শীত তাড়াতে ছোট্ট বালিকা
হাতে হাত ঘষল বারবার। তাপ চাইছে। যত উত্তাপ চায় দিন তত শীতল হয়ে আসে। পৃথিবীর দখল নিল আঁধার। আঁধারের গায়ে আকাশ কুয়াশার চাদর বিছিয়ে দিল। ধান খেতে কুয়াশা নামল। শাকিলা আল বেয়ে এগোনোর চেষ্টা করল এবার। একটু গেলে এক ফালি পোড়ো জমি আছে। মেয়েটা সেখানে পৌঁছতে চাইছে। যত এগোতে চায় ধানের জঙ্গল ঝাঁপিয়ে পড়ে গায়ে। পাকা ধানের শীষ খামচে দেয় মুখ হাত পা। খামচায়, কামড়ায়, আঁচড়ায়। পাকা ধান নয়, যেন একদল গর্ভিণী রাক্ষসী মানব শিশুকে নিয়ে হিংস্র খেলায় মেতেছে। দেখতে দেখতে ক্ষতবিক্ষত শাকিলার শরীর। সমস্ত শক্তি দিয়ে শাকিলা সরাতে থাকে নির্দয় ধান গাছগুলোকে। সরাতেই থাকে শুধু। তারপর একসময় অন্ধকার যখন পুরোপুরি জাপটে ধরে তাকে, আলপথেই গুটিসুটি মেরে বসে পড়ে সে। পাকা ধানের তীব্র ঝাঁঝালো গন্ধ উপসী পেটটাকে অস্থির করে দেয়। হড়হড় করে বমি করে ফেলে শাকিলা। সে বমিতে ভিজে একাকার দুধে ভরা অনন্ত ধান বন। তার মার আজ শহর থেকে ফেরা হবে না। তার মা তার জন্য ভাত আনতে গেছে শহর থেকে। এতক্ষণ শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ভাতের গল্প। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।